দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক আতিকুল ইসলাম। আতিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আজকের আলোচনার শুরুতেই যেটা টক অফ দ্য টাউন নাও, বিপিএল বর্জনের হুমকি দিয়েছে দুর্বার রাজশাহী। সো এই যে দুর্বার রাজশাহীর প্র্যাকটিসে না আসা, বিপিএল হচ্ছে বর্জনের হুমকি দেয়া, তাদের অভিযোগের জায়গাটা হচ্ছে তারা তাদের ম্যাচ ফি পাচ্ছেন না, এটা হচ্ছে এখনও পে করা হয়নি। তো এই জায়গায় আপনার বিসিবির আসলে হচ্ছে কতটুকু দায়বদ্ধতা থাকে, তাদের এরকম পদক্ষেপের জন্য বিপিএল এর টোন কতটুকু নষ্ট হয়ে গিয়েছে, ওভারঅল সিনারিওটা কীরকমের হবে বা ইম্প্যাক্টটা কেমন হবে বলে আপনার মনে হয়? আসলে যে জিনিসটা বলছিলেন যে রাজশাহী কিন্তু আসলে আজকে প্র্যাকটিসে আসেনি, যদিও রাজশাহীর ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে তারা আজকের দিনের জন্য আসলে এটা পোস্টপন করেছে, তারা সরাসরি স্বীকার করছে না। তবে এটা তথ্য যে আসলে রাজশাহীর প্লেয়াররা তারা প্র্যাকটিস করেনি, আসলে বাতিল করেছে, ইভেন তারা ম্যাচও খেলবে না এরকম বলে রেখেছে। এটা আসলে এই ঘটনাটা কিন্তু আজকে হঠাৎ করে হয়েছে বিষয়টা এমন না। এটা আসলে বিপিএল এর বিষয়টা কিন্তু এর আগে থেকেও প্রত্যেকটা আসলে দেখবেন যে অভিযোগ থাকে যে বিপিএল এর যেসব দল আছে তারা পারিশ্রমিক ঠিকভাবে পরিশোধ করেন না। এর আগের বিপিএলেও কিন্তু যারা ছিলেন যে সবাই পরিশোধ করেছেন, বিষয়টা এরকম না। এটা কিন্তু এই বিপিএল শুরুর আগে বিসিবি কিন্তু বলল যে যাদের বাকি ছিল আগের বিপিএল এরটা, সেটা বিসিবি দায়িত্ব নিয়ে পরিশোধ করছেন। এটা বিসিবি বলেছিল, এবং এবার কিন্তু বলেছিল যে একটু ভিন্ন আঙ্গিকে হবে এবং চেষ্টা করা হবে যে প্রথম থেকেই যে নিয়ম অনুযায়ী বিপিএলের শুরুর দিকেও কিন্তু এটা নিয়ে বেশ কথা হয়েছে, যে ঠিকভাবে পেমেন্ট করা হবে, কিন্তু এবারও তারা কিন্তু সেটা করেনি। এবং কয়েকটি ম্যাচ যাওয়ার পরেও কোনো টিমই আসলে তখন পর্যন্ত, মানে প্রথমে যখন ঢাকাতে খেলা চলছিল, কেউ মানে তাদের কোনো প্রকার টাকা দেয়নি। আসলে এটা ম্যাচ ফি না, এটা হচ্ছে পারিশ্রমিক। টোটাল একটা সিজনের জন্য এত টাকা তারা চুক্তিবদ্ধ হচ্ছে। সেই টাকাটার আসলে এখানে নিয়ম আছে যে পোর্শন অনুযায়ী দিবে, যে হয়তো বা আপনার মনে করেন 25% একবার, তারপরে আর কিছু, এইভাবে আসলে পুরোটা আসলে শেষ করে তারা। টুর্নামেন্ট শেষ হলে আর কিছু বাকি থাকে, সেটা মানে 1 মাসের মধ্যে ওইটা দিয়ে দেওয়ার নিয়ম যেটা আসলে। কিন্তু এবার যেটা হয়েছে, অন্যান্য দল কিন্তু কিছুটা দিয়েছে, যেখানে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে রংপুর এবং বরিশাল এরা নিয়ম অনুযায়ী এগিয়েছে, এদের প্লেয়ারদের পারিশ্রমিক এরা পাচ্ছে। কিন্তু রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা আসলে যেটা জানতে পেরেছি যে এইটা রাজশাহীর ক্ষেত্রে রাজশাহীর ম্যানেজমেন্ট তাদেরকে দেওয়ার কথা ছিল টাকা। আমরা যেটা শুনতে পেরেছি এটা আসলে একটি তথ্য, যেটা হচ্ছে যে রাজশাহীর প্লেয়ারদের চেকও নাকি দেওয়া হয়েছিল, যেটা তাদের আসলে রাজশাহী ম্যানেজমেন্ট বলছে তাদের নাকি টাকা আগামীকালের 16 তারিখের মধ্যে দেওয়ার কথা। এখন তাদের একটা ডেট দিয়েছিল, তারা ওই অনুযায়ী, প্লেয়াররা বলছে যে একটা ডেট দিয়েছিল, ওই অনুযায়ী তারা চেক সাবমিটও করেছিল, বাউন্স করেছে, যেটা তাদের অভিযোগ। আসলে এটা কতটুকু সত্যতা এটা ম্যানেজমেন্ট বলতে পারবে এবং বিসিবি দেখবে বিষয়টা, যদিও বিসিবি সভাপতি আজকে গিয়েছেন এই বিষয়টি দেখার জন্যই। তো যেই ঘটনাটি ঘটলো আসলে, যেটা আসলে সবাই মিলেই আসলে ডিসিশন নিয়েছে, সব প্লেয়ার, ফরেন প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ার, এটা কিন্তু আসলে ভালো বার্তা গেল না। যে বিপিএল এবার যেভাবে শুরু হয়েছিল, বিপিএল এর যে উন্মাদনাটা, যে দর্শকের যে বিষয়টা আসলে, মানে যেটা রানের যে বিষয়টা, অনেকদিন হলো আমরা বলছিলাম যে রান প্রয়োজন, মানে মাঠে রান প্রয়োজন, রান হলে দর্শক আসবে, এবং এবার কিন্তু দর্শক ঠিকই আসছে, প্রথম থেকেই রানও হচ্ছে। কিন্তু যেই বিষয়টা আসলে যেই বিষয়টা আসলে যে ক্রিকেটারদের আগ্রহী করবে, এটা তো তাদের রুজির বিষয়, যে বাইরের যে প্লেয়াররা আসবে তারাও তো টাকার জন্য আসবে, তাদের তো টাকা প্রয়োজন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই খেলে এরা টাকার জন্য, তো ডেফিনেটলি টাকা প্রয়োজন। সেখানে যদি আপনি ঠিকমতো পেমেন্ট না করতে পারেন, এই বিষয়টা যদি ঠিক না করতে পারেন, আসলে বিপিএল এর যে লক্ষ্যটা সেটা আসলে মনে হয় না আগাবে, এবং এই বিষয়টাই বিশ্বে একটা বাজে মেসেজ যাচ্ছে। ডেফিনেটলি এটা নিঃসন্দেহে খুবই একটা বাজে মেসেজ গেল। বিসিবির এই জায়গায় আপনার হচ্ছে দায়বদ্ধতার জায়গা কতটুকু? প্রত্যেকটা টিমেরই তো হচ্ছে একটা জামানত অর্থ হিসেবে দিতে হয়, ইফ আই এম নট রং 1,50,00,000 টাকার মতো মনে হয় দিতে হয়, ইফ আই এম নট রং। বিসিবি যেই জিনিসটা হচ্ছে যে বিসিবি কিন্তু এটা বলছে যে কেউ যদি না দেয়, ফাইনালি লাইবিলিটি বিসিবির উপর বর্তায়, বিসিবি দেবে, এবং তারা কিন্তু এটা করেছেও। তারা এই টুর্নামেন্ট শুরুর আগে করেছে, তারা পেমেন্ট দিয়েছে, কিন্তু বিসিবি লাইবিলিটি নিল। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পেমেন্টটা তো এখন তারা পাবে না, দীর্ঘায়িত হয়ে যাবে। দেখা যাবে বিসিবি প্রথমে চেষ্টা করবে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে নিতে, এরপরে যখন না দিবে, হতে পারে যেমন এই গত সিজনেরটা এই সিজনে পাচ্ছে। তাহলে এইভাবে তো আসলে ক্রিকেটার অভ্যস্ত না, সারা পৃথিবীতে ইনস্ট্যান্ট তাদের দিয়ে দেওয়া হয়। বিপিএলে কেন আসছে না ক্রিকেটাররা?
বাইরের ক্রিকেটাররা কেন আসছে না? অনেক চেষ্টা করা হচ্ছে, তারপরেও এইবার দেখবেন খুব ভালো মানের ক্রিকেটার কিন্তু আসেনি। হ্যাঁ, অনেক চেষ্টা করা হয়েছে, আসেনি কেন? এইগুলো তো একটা বড় একটা কারণ। বড় একটা যে আপনি যদি reason। পেমেন্টটা ঠিক মতো না করেন, এর আগেও অন্যান্য ক্রিকেটার অভিযোগ করেছিল বাংলাদেশের বিপিএল নিয়ে যে অভিযোগগুলো করেছিল, অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের টাকা দেয়নি। সো আমরা হয়তো বা নিউজের ক্ষেত্রে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে, আমরা ভাবমূর্তির ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ সেই ক্রিকেটাররাও মিথ্যাচার করতে পারে, হতে পারে, সেই মিথ্যাচারও করতে পারে, কিন্তু কথা হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটে, যে এই ঘটনাগুলো ঘটে, সুযোগটা তো তখন তখনই তাদের কিন্তু তৈরি সুযোগ হয়। আরো বেড়ে যায়। এক্স্যাক্টলি। সো বাংলাদেশের আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতির কথা আমরা বলি, যা উন্নতি করতে চাই, সবকিছু কিন্তু বাধাগ্রস্ত হবে যদি এরকম হয়। এক্স্যাক্টলি। আরেকটা সুসংবাদ আছে, দুঃসংবাদই সব না। তাসকিন উইজডেনে বর্ষসেরা ওয়ানডে দলে চান্স পেয়েছে এবং তাসকিনের পারফরমেন্সের কনসিস্টেন্সি কিন্তু বজায় আছে। আমি যদি হচ্ছে এবার বিপিএল এর কথাই বলি, 4 ওভারে 7 উইকেট নেয়া, ইটস নট নর্মাল, ইটস সামথিং আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য অর্ডিনারি থিং। সো তাসকিনের ব্যাপারে আপনার কি ওভারভিউ? ইফ আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট হিজ পারফরমেন্স অ্যানালিটিক্স, আপনার দেখবেন, অ্যান্সার কি হবে? তাসকিন কিন্তু মাঝখানে একটা সময় টিমের বাইরে চলে গিয়েছিল, সে কিন্তু পরিশ্রম করে টিমে এসেছে এবং সেই সময় থেকে আপনি দেখবেন তাসকিন কিন্তু খুব কনসিস্টেন্ট, এবং সে বলেছিল যে তার পরিশ্রমের সে কথা বলেছিল, সে কি পরিমাণ পরিশ্রম করেছে, তার ডেডিকেশন তার কথাগুলোতেও এসেছে এবং সেই বিষয়গুলো কিন্তু মাঠে ফুটে উঠছে। এবং নিয়মিতভাবেই সে কিন্তু নট অনলি ওডিআই, নট অনলি টি20 টেস্টেও উনি মানে প্রত্যেকটা ফরম্যাটে সে তার সর্বোচ্চ চেষ্টা করছেন। উনি তাসকিন তার লিমিটেশন জানে, তাসকিন তার শক্তি জানে, সেই বিষয়গুলি সে সঠিকভাবে ইউজ করতে পারছে। এবং একজন ক্রিকেটার মস্তিষ্ক কিন্তু বেশি কাজে লাগাতে হয়। আপনি শুধু আপনি যদি মনে করেন যে আপনার ক্যাপাবিলিটি আছে, ওকে ফাইন, আপনার অ্যাবিলিটি আছে, বাট ওই অ্যাবিলিটিটা আপনাকে কিভাবে প্রয়োগ করতে হবে, এই বিষয়টা যদি আপনার মস্তিষ্ক একই সাথে কাজ না করে, আপনি কিন্তু আউটপুট পাবেন না। যেই বিষয়টা কিন্তু তাসকিনের হয়েছে, তাসকিন কিন্তু এখন মাথা খাটিয়েও বল করে। আপনি দেখবেন যে বিষয়টা এমন না যে সে শুধু জোরের উপর বল করে, সে বুদ্ধিমত্তা খাটিয়ে এবং কোন সময় কোন উইকেটে কিভাবে বল করতে হবে সেই বিষয়টা কিন্তু সে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। আপনি দেখবেন যে পাকিস্তানে গিয়ে সে ভালো করেছে, আপনি বিপিএলে ভালো করছে, প্রত্যেকটা জায়গায় যদি বলা হয় সে কিন্তু অসাধারণ বল করছে। এবারের বিপিএলে এটারই আসলে পুরস্কার বলা যায় উইজডেনে যে উনি টিমে উই আর ভেরি মাচ হ্যাপি টু সি দিস। এবারের বিপিএল এ সিলেট থেকে আমাদের প্রাপ্তির কথা যদি বলতে যাই, কি পেলাম সিলেট থেকে? পুরো বিপিএলে যদি বলি, শুধু সিলেট না, আপনি দেখবেন ঢাকা থেকেও সিলেট থেকেও একটাই বিষয় যদি আমি বলি যে মাঠে অনেক দর্শক এসেছে, যেটা ক্রিকেটের জন্য খুবই প্রয়োজন। মাঠে দর্শক এসেছে, যেভাবে হোক সেটা নানা ধরনের তর্ক বিতর্ক আছে, নানা ধরনের সমস্যা আছে, ম্যানেজমেন্টে মিসম্যানেজমেন্ট আমরা বলতে পারি, যেটাই বলি, দর্শক এসেছে এবং প্লাস রান এসেছে। এই দুইটা জিনিস আমি বলবো সিগনিফিক্যান্ট, যে এই দুইটা জিনিস আপনি যখন রান আসবে পরিপূরক, কিন্তু রান আসবে, দর্শক আসবে। কারণ টি20 খেলা মানুষ কেন দেখতে আসে মাঠে? ডেফিনেটলি রান দেখতে আসে, জন্য, রানের জন্য, কম সময়ে হচ্ছে 4-6 দেখতে আসে। সেই বিষয়গুলো এবার হচ্ছে, ঢাকাতে হয়েছে, ঢাকার পর সিলেটে হয়েছে। ইভেন সিলেটে তো আপনি দেখলেন যে রেকর্ড হলো বিপিএল এর রেকর্ড রান হলো। বিপিএল এর না, এটা শুধু বিপিএল এর না, এটা মনে করেন যে বাংলাদেশের, মানে বাংলাদেশের টি20 প্রেক্ষাপটে এটা রেকর্ড রান। সেখানে বাংলাদেশের যে দুইটা ব্যাটার যে পারফর্ম করলো, সেখানে এমন না যে বাইরের কোনো ক্রিকেটার এসে করেছে। এর আগে বিপিএল গুলোতে যেটা আমরা দেখেছি যে বাইরের ব্যাটসম্যান গুলো, ব্যাটার গুলো, এবং সেরাদের তালিকায় কিন্তু বাংলাদেশি ব্যাটাররাই রয়েছে, ব্যাটার বলার উভয় ক্ষেত্রেই বাংলাদেশের যে মানে পারফর্মার, এটা আমাদের এই বিপিএল থেকে প্রাপ্তি। অন্যান্য বিপিএলে দেখা যাচ্ছিল যে একটা মানে বাইরের প্লেয়ারগুলো কয়েকটা ম্যাচ খেলে যায়, তারপরেও তারা টপে থাকে। আমাদের প্লেয়ারগুলো কয়েকটা মানে পুরো সিজন খেলে, পুরো সিজনে টপে হতে পারে না, বিষয়টা এরকম হচ্ছিল। তো এইবার দেখা যাচ্ছে যে কনসিস্টেন্টলি ঢাকা পর্বের শেষেও কিন্তু আপনি বোলারদের মানে উইকেট টেকিং এর টপে ছিল বাংলাদেশি বোলার এবং ব্যাটার। সিলেট পর্বেও সেম অবস্থায় আছে, যে বাংলাদেশি বোলার এবং ব্যাটাররা যে এখন পারফর্ম করছে, সেটা কিন্তু একটা অভ্যাস তাদের গড়ে উঠছে, যে এরকম পিচ দিয়েছে। মানে এটা কিন্তু ফারুক ভাই কিন্তু বলেছিলেন যে উনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যখন বাংলাদেশ ভালো রান করলো, তারপরে উনি কি করলেন যে পিচটা ব্যাটিং পিচ বানালেন, যে ব্যাটসম্যান যেন রান করতে পারে। কারণ বিপিএলে মানুষ রান দেখতে আসে, ব্যাটসম্যান রান করতে পারবে, সো তাদের একটা অভ্যাস তৈরি হবে। এটা আমি সবসময় বলে আসি যে ব্যাটসম্যানরা যদি অভ্যস্ত হতে পারে যে বড় রান করার, তখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে গিয়ে ট্রান্সফর্ম করতে পারবে। তার মানে বোলাররাও কিন্তু এখানে অভ্যস্ত হচ্ছে যে ব্যাটিং পিচে কিভাবে বল করতে হবে, আপনাকে কিভাবে রান ডিফেন্ড করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু উনি মানে এটা উল্লেখ করেছেন যে উনি একজন ক্রিকেটার, উনি এটা ভালো করে বুঝেন যে ব্যাটস এবং একটা ক্রিকেটারের সাইকোলজি কিভাবে কাজ করে, সেইটা নিয়ে উনি বলেছেন। সেই অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে না, এইভাবেই এই জন্য পিচ তৈরি করতে বলেছি। এবং সেই জায়গায় কিন্তু বলবো বিসিবি, তানজিদ তামিম, ডেফিনেটলি এই ক্ষেত্রে এরা কিন্তু সেরা পাঁচে আছে।
সো এবারের বিপিএলে আমাদের তরুণ যারা আছে তাদের রেসপন্স, তাদের ক্যারিয়ার গ্রাফ, তাদের পারফরমেন্স গ্রাফ যদি দেখেন, এটা অসম্ভব রকম স্যাটিসফাইং। ইভেন আমরা যদি পিএসএল এর কথা বলি, পিএসএলে নাহিদ রানা, রিশাদ, লিটন দাস চান্স পেয়েছে। আমার কাছে যে জিনিসটা খুব বেশি এনজয়েবল মনে হয়েছে, বা সিলেট থেকে যদি আমি প্রাপ্তির কথা বলি দলগুলোর, আই গেস ঢাকা গট দ্য বেস্ট থিং ফ্রম সিলেট। কনস্ট্যান্ট হচ্ছে আপনার হারের পরে ফাইনালি গিয়ে হচ্ছে সিলেটে জয়ী হলো। ওই ম্যাচটা নিয়ে যদি আমি আপনার কাছে কিছু জানতে চাই, আপনার ওভারভিউ বা থটস কি হবে? আসলে ঢাকা যে আপনি যেই পজিশনে চলে গেছে, আপনি যদি বলেন যে সিলেট থেকে প্রাপ্তি, তারা হচ্ছে যে শেষ ম্যাচে কিছু পেয়েছে ডেফিনেটলি, এটা তারা রেকর্ড করেছে, রেকর্ড রান করেছে, লিটন রানে ফিরেছে, দীর্ঘ তামিম সময় ভালো, পরে তামিমও ভালো রান করলো, সেই ক্ষেত্রে ঢাকার এটা প্রাপ্তি বলতে পারেন। কিন্তু আমি মনে করি না যে ঢাকা বিপিএল থেকে কোনো প্রাপ্তি এখন পর্যন্ত তাদের প্রাপ্তি, কারণ তারা যেইভাবে শুরু করেছিল, যেই হাইপে তারা এই মানে বিপিএল এসেছে, আসলে তারা সেভাবে কিছুই করতে পারেনি। তারা কিন্তু দেখবেন যে মাঠের যে পারফরমেন্সটা, এটা আসলে তাদের মানে ব্যাট বলে আসলে অনুদিত হয়নি, ওই একটা ম্যাচ ছাড়া। একটা ম্যাচ দিয়ে আসলে আপনি ওই ম্যাচে ওই একটা ম্যাচ দিয়ে আসলে পুরো ইয়াটা জাজ করা যায় না। ওই ম্যাচে ডেফিনেটলি এটার কৃতিত্ব আমি বলবো, এটার কৃতিত্ব ঢাকার ব্যাটারদের, বিশেষ করে লিটন এবং তামিমের। তারা দুইজন যেভাবে ব্যাট করেছে আউটস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি। কিন্তু তাদের এইটা যে আসলে তারা ফর্মে এসেছে, এটা চিটাগংয়ে প্রুভ করতে হবে যে তারা ওইটা ক্যারি করতে পারে কিনা। এখন দেখা যাবে যে যদি তারা ক্যারি করতে পারে, একটা ভালো অবস্থান থেকে টুর্নামেন্ট তারা শেষ করতে পারে। এক্স্যাক্টলি। আমরা চিটাগংয়ের উইকেট নিয়ে কথা বলবো, চিটাগংয়ের খেলার ধরন নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও এক মাস। বিপিএলে চট্টগ্রাম পর্বের জন্য প্রস্তুত বন্দরনগরী। 2 দিন বিরতি শেষে কাল এখানেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যাটে বলের লড়াই। যথারীতি এদিনও রয়েছে 2 ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস, আর সন্ধ্যায় মাঠ মাতাবে স্বাগতিক চিটাগং, তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 4 ছক্কার ঝনঝনানিতে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। এরই মধ্যে ঢাকার প্রথম পর্বের পর শেষ হয়েছে সিলেট পর্বও। এবার খেলা চট্টগ্রামে। 2 পর্ব শেষে সবচেয়ে দুর্ভাগা দল ঢাকা। 7 ম্যাচ খেলে জিতেছে মাত্র 1টিতে। বন্দরনগরীতেও প্রথম দিন মাঠে নামবে রাজধানীর দলটি। 1 ম্যাচ জিতলেও রেকর্ডের পর রেকর্ড করেছে তারা। চট্টগ্রামেও ছন্দে থাকতে চান তানজিদ লিটনরা। এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে, জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছুই আশা করা যায়। এদিন ঢাকার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 3টি জিতেছে তারা। বন্দরনগরীতে এসে শুরু থেকে জয় থাকার পরিকল্পনা বর্তমান চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি। ইনশাল্লাহ 16 তারিখের ম্যাচ দিয়ে আমরা এখানে শুরু করতে চাই ভালোভাবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় নিজেদের খেলা দেখার অপেক্ষা ফুরোচ্ছে চট্টগ্রামের দর্শকদের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা। টানা 3 জয়ে দুর্দান্ত ছন্দে আছে বন্দরনগরীর দলটি। ঘরের মাঠে জয় ভিন্ন কোনো পরিকল্পনা নেই তাদের। এদিকে দারুণ শুরু করেও সে ছন্দ ধরে রাখতে পারেনি খুলনা টাইগার্স। টানা 2 জয়ের পর হেরেছে 3টা ম্যাচ। তবে পয়েন্ট তালিকার 4 নম্বর অবস্থান ধরে রেখেছে তারা। পরবর্তী রাউন্ডে যেতে এই অবস্থানে থাকতেই হবে খুলনার। সে লক্ষ্যে জয়ের ধারায় ফিরতেই হবে মেহেদী হাসান মিরাজদের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আমরা যে রকমের দেখছিলাম প্রতিবেদনে, কেমন দেখছেন চিটাগংয়ের উইকেটের ধরন কী রকমের হবে, এক্সাইটমেন্ট কতটুকু থাকবে, বা এই জায়গায় ডিফারেন্স কতটুকু হবে ঢাকা এবং সিলেটের থেকে? ঢাকা এবং সিলেটে যে রানটা এবার হয়েছে, আপনি কিন্তু চট্টগ্রামে এর আগের বিপিএলও রান হতো, আপনি খেয়াল করে থাকবেন, আগের বিপিএল গুলোতেও কিন্তু চট্টগ্রামে ঠিকই রান পেত। হ্যাঁ, মানে ক্রিকেটারদের প্যারাডাইস ছিল। রাইট। সো রানের ক্ষেত্রে যদি বলেন, চট্টগ্রামে ব্যাটাররা এখানেও ভালো খেলতে পারবে। তবে একটা বিষয় কিন্তু যেটা জানতে পেরেছি আমরা, আসলে
এটা খেলা শুরু হলেই বোঝা যাবে, যেটা আসলে মানে বিভিন্ন তথ্য সূত্রে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে আসলে বাউন্ডারি বেশি ছোট করা হবে না, যেটা ঢাকা এবং সিলেটের ক্ষেত্রে অনেক ছোট করা Exactly. হয়েছিল। এটা হয়তোবা 70 ইয়ার্ডসের মতোই আসলে অ্যারাউন্ড 70 ইয়ার্ডসের মতো রাখবে, কিন্তু সিলেটের ক্ষেত্রে কিন্তু 60 ইয়ার্ডসের নিচে ছিল। হ্যাঁ। আপনি দেখবেন যে 58 ছিল। প্রত্যেকটাতেই মানে কম ছিল, এবং এইখানে কিন্তু সেই ক্ষেত্রে বাউন্ডারি বড় থাকবে তুলনামূলক, কিন্তু রান আমার মনে হয় না যে সিলেট বা ঢাকার চাইতে কম হবে। রান উৎসবটা চলতেই থাকবে, কারণ হচ্ছে যে ব্যাটসম্যানরা কিন্তু এখন বুঝে গেছে কিভাবে রান করবে তারা। বাউন্ডারি একটু বড় হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এই বাউন্ডারির জন্য এমন কিছু মানে যে ওই যে বলেছিলাম যে অভ্যস্ততার বিষয়, তারা কিন্তু একটা অভ্যাসের মধ্যে চলে এসেছে যে বড় রান করতে হবে। বড় রান কিভাবে করা যায়, আগে যেটা হতো বাংলাদেশের ক্ষেত্রে 140 150 করলে মনে করতো অনেক রান করে ফেলেছি। এটা ব্যাটসম্যানের একটা সাইকোলজিক্যাল যে বিষয়টা, আসলে তারা সাইকোলজিক্যাল সেটেলমেন্ট বা হ্যাঁ, হচ্ছে আত্মবিশ্বাসের জায়গাটা আসলে গড়ে গিয়েছে। রাইট, যে আগে আপনি একটা ব্যাটার হয়তো বা 50 করলে তাই সে তৃপ্ত হয়ে যেত, এখন দেখবেন সেঞ্চুরিও তার জন্য তৃপ্তি না, সে একটা রান রেট মানে এক্সিলারেট করতে চায় এবং কম বলে ভালো রান করতে চায়। এটা কিন্তু প্রত্যেকটা ব্যাটারের মধ্যে একটা মানে ইম্প্যাক্ট পড়েছে। তো আমি মনে করি যে আমার যেটা বিশ্বাস, আসলে চট্টগ্রামেও ভালো রান দেখবো আমরা। কালকে শুরুর ম্যাচটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের মধ্যে। তো রিসেন্ট সময়ের পারফরমেন্স থেকে বুঝতে পারছি ফেভারিট দল কোনটা, কিন্তু তারপরও আমি যদি এই জায়গায় এরকমটা ভাবতে চাই যে ঢাকা ক্যাপিটালস উইল ডু গুড টুমোরো, সো সেক্ষেত্রে তারা যদি ভালো করতে চায় কোন দিকগুলোর দিকে ঢাকা ক্যাপিটালসের আসলে হচ্ছে আপনার মাথায় রাখা উচিত? তাদের যে স্ট্রেংথ ব্যাটিংয়ে তাদের ভালো করতে হবে, লিটন তামিম এবং আরও যে ব্যাটাররা আছে তাদেরও ডেফিনেটলি ভালো রান করতে হবে। আপনাকে বিপিএলে জিততে হলে অবশ্যই ব্যাটারদের ভালো করতে হবে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি আপনি দেখবেন, যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটাররা যদি ভালো করতে না পারে, সেখানে কিন্তু আসলে সম্ভাবনা পাঁচ কমে যায়। ওভারেই আসলে হচ্ছে এই জিনিসটা টোনটা সেট করে দেয় যে ইফ আই এম গোয়িং টু উইন অর ইফ আই এম গোয়িং টু লুজ, টোটালি সিনারিওটা। কিন্তু ফরচুন বরিশালের পারফরমেন্সের দিক যদি বিশ্লেষণ করতে আপনাকে বলি, সো হোয়াট ডু ইউ থিঙ্ক কালকে তারা কি করবে? ফরচুন বরিশাল কিন্তু একটা ব্যালেন্স টিম। আপনি দেখবেন যে ফরচুন বরিশালের কিন্তু উইকনেস আসলে খুব কম। যদি এই বিপিএল এর ক্ষেত্রেই বলি, আপনি রংপুরের পরে যদি বলেন, ফরচুন বরিশাল কিন্তু স্ট্রং একটা মানে হয়তোবা রংপুর অনেক ভালো করছে এবং তারা ইন্টারন্যাশনাল একটা ট্রফি জিতে এসেছে, তাদের আত্মবিশ্বাস অনেক তুঙ্গে, কিন্তু বরিশালটাও কিন্তু টপ টিম। সো বরিশালের সাথে ঢাকার জিততে হলে আপনি দেখবেন ঢাকা জিতে ভালো করলো কার সাথে, একটা ম্যাচ আপনি ভালো টিমের সাথে করেছেন, যে যারা ভালো পারফর্ম করছে তাদের সাথে না। সো কালকে বোঝা যাবে যে তাদের আসলে ওই ফর্মটা তারা টেনে আনতে পারে কিনা। এটা খুব বড় একটা পরীক্ষা হবে লিটন এবং আপনি আরো যারা আছে সবার জন্যই, যে ওই যদি তারা ওই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে আসলে ঢাকা একটা মানে কালকের ম্যাচের উপরে বোঝা যাবে যে ঢাকা এই বিপিএল এ কোন পজিশনে থাকবে। ম্যাচ তো অর্ধেক প্রায় হয়ে গেল, বিপিএল এর টুর্নামেন্টের হচ্ছে অর্ধেক হয়ে গেল। সো এই জায়গায় আমি যদি আপনাকে চুজ করতে বলি যে হু ইজ গোয়িং টু উইন দিস ইয়ার বিপিএল, আইদার ফরচুন বরিশাল অর রংপুর রাইডার্স, এরাই তো হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সো সেক্ষেত্রে কাকে চুজ করবেন? আসলে এইটা মানে আমি বলতে পারবো যে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার পছন্দের আমি জায়গা কাকে থেকে। ফেভারিট বলতে পারি বা আমি কাকে বলতে পারি, কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি ফাইনালে তো যাবে দুইটা দল, সে দুইটা দলের ক্ষেত্রে ফাইনালে কে জিতবে একটা ম্যাচে কিন্তু ভালো করলে হয়ে যায়। আপনি তামিম লাস্ট ম্যাচে যেমন খেললো, এখন ফাইনালে যদি সে ঢাকাই যায়, আমি বলছি না ঢাকা যাবে, ঢাকা তো সম্ভাবনা একদম জিরো, ঢাকায় যদি ফাইনালে যায়, ঢাকা আবার যদি ওরকম একটা ইনিংস খেলে দেয়, সেই ক্ষেত্রে কি এত সহজ হবে রংপুরের জন্য ফাইনাল জেতা? বিষয়টা এরকম না। No way. যদিও সব টিমের প্রেক্ষাপটে সব টিমের খেলা বিশ্লেষণ করে যেই পারফরমেন্স যেরকম খেলছে তাতে রংপুর সব দিক দিয়েই ফেভারিট। রংপুরের এইভাবে যে এই পর্যন্ত যেভাবে খেলেছে, এভাবে যদি খেলে, ডেফিনেটলি রংপুর চ্যাম্পিয়ন হওয়ার প্রথম দাবিদার। ঘরের মাঠে যখন খেলা হয়, চিটাগং কিংসের জন্য তো কালকে নিঃসন্দেহে ভালো একটা ক্রাউড থাকবে, দর্শকদের চিয়ার্স থাকবে। এইটা আসলে কতটুকু পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করে বা কতটুকু আপনার হচ্ছে স্ট্রেংথ যোগায় খেলোয়াড়দের? এই বিপিএলে কিন্তু এটা একটা বড় একটা পজিটিভ জিনিস। আপনি দেখবেন যে সিলেটের খেলা বেশিরভাগ রেখেছে সিলেটে, চট্টগ্রামের খেলা বেশিরভাগ চট্টগ্রামে। সিলেট 5টা খেলা খেলেছে তাদের নিজস্ব ভেন্যুতে, মানে নিজস্ব ভেন্যু বলতে আসলে ওখানে তো তারা সারাদিন এর আগে মানে ওই অন্যান্য দেশের ক্ষেত্রে যে এরকম নিজস্ব ভেন্যু হয় এরকম তো না, কিন্তু নিজস্ব ক্রাউডের সামনে। এখানে কিন্তু সিলেটের দর্শকরা মনে করেছে আমার টিমের খেলা, তারা কিন্তু গ্যালারি ভর্তি করে ফেলেছে। সো চট্টগ্রামে যখন খেলা হবে, চট্টগ্রামের 5টা খেলা আছে, 6 দিনে 5 দিনে হচ্ছে চট্টগ্রামে খেলা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দর্শক ভরপুর পাবেন, চট্টগ্রামের সব দর্শক আসবে এবং সেই জিনিসটা অবশ্যই ইন্সপায়ারিং। তবে এই সাথে আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে যখন কন্টিনিউয়াসলি খেলা হয়, আপনি দেখবেন রাকিম কার্নওয়াল কিন্তু
উনি ইনজুর্ড হয়ে চলে গেলেন, উনি কিন্তু Exactly. বিপিএল ছেড়ে গেলেন। যখন টানা খেলা হবে, খেলা হবে, চট্টগ্রামের তখন ক্ষেত্রে যখন হচ্ছে টানা rest-এর খেলা হবে জায়গাটা তখন থাকবে প্লেয়ার না। কিন্তু রেস্ট পাবে না। এটা কিন্তু এক ধরনের প্রেশারও। তবে বিপিএল পার্সপেক্টিভে আপনি যদি দর্শকের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা অনেক বড় প্লাস পয়েন্ট যে আপনি চট্টগ্রামের সবগুলো মানে বেশিরভাগ খেলা হচ্ছে চট্টগ্রামে। এবং যদি আমাদের ভেন্যু আরো বাড়ে, ভবিষ্যতে যদি খুলনা করতে পারি আমরা, বগুড়া মানে অন্যান্য আরো যেগুলো আছে, রাজশাহীতে তো কোনো ভেন্যু নাই, যদি বগুড়ায় ভেন্যু আছে বগুড়া ভেন্যুগুলো এই করতে পারি, এগুলোতে যদি আরো খেলা হয় তখন দেখা যাবে যখন আপনার টিমের খেলা আপনার এরিয়াতে হচ্ছে, আপনি দর্শক আসলে ঠাঁই দিতে পারবেন না। এক্স্যাক্টলি। সব ক্ষেত্রে কিন্তু এরকম, ফুটবলে দেখছেন আপনি, ফুটবলে কিন্তু ঢাকার বাইরে যেগুলো হচ্ছে প্রচুর দর্শক হচ্ছে, তেমনি ক্রিকেটেও যখন ঢাকার বাইরে যেগুলো খেলা হয় দর্শকের আগ্রহ প্রচুর। আমার টিমের খেলা, আমার মানে রংপুর যদি হয়, রংপুর যদি আমার টিম হয়, রংপুর আমার টিমের খেলা, রাজশাহী যদি আমার টিম হয়, আমার আবার যখন টিমের রাজশাহীতে খেলা, খেলা হবে exactly. তখন দর্শক কিন্তু অনেক হবে। সো এই বিষয়গুলো যে আসলে বাংলাদেশের মাঠের যে বিষয়টা, প্রত্যেকটা মানে যেসব ফ্র্যাঞ্চাইজি হবে এই আরো মাঠ সহজ ভিত্তিক করা করে যদি উচিত, করা হয়, আরো সহজ করা উচিত মাঠের total system মাঠের টাই। ইয়েটা যদি আর কি মাঠের সহজ তো বিষয়টা হচ্ছে যে না, আমি এই বললাম মাঠের- টিকেটিং সিস্টেম, যে জিনিসগুলো নিয়ে অভিযোগের জায়গা থাকে, দর্শকদের টেনে নিয়ে আসা, আপনার হচ্ছে খেলার প্রতি আগ্রহী করা কিন্তু হচ্ছে খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা উৎসাহের জায়গা। আর টিকেটিং সিস্টেমের কথা যদি বলেন, যে বিসিবি সভাপতি যেটা বলেছেন এটা কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, এবং যেই পথে উনি আগাচ্ছেন E-ticketing system। আসলেও তাই। এটা যদি টিকেটিং কমপ্লিটলি যখন আমাদের সবাই বুঝবে, মানে আপনি দুই একটা সিরিজ যখন এই যে বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এরপরে যখন ইন্টারন্যাশনাল টিম আসবে বলেছে কিন্তু এই অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যাবে, তখন কিন্তু যারা দর্শক তারা কিন্তু অভ্যস্ত যে আমি কিভাবে টিকিট কাটবো, তখন দেখবেন এই সমস্যাটা কম আরো হচ্ছে। ইজি হবে, রাইট, আরো এই easy সমস্যাটা হবে। তাদের, কারণ এর আগে তারা এইভাবে অভ্যস্ত ছিল না, দ্যাটস ওয়াই তারা এটা সমস্যা মনে করেছে। আমি অনলাইন থেকে কিভাবে টিকিট করবো, অনেকে চিন্তা করেছে টিকিট কাটার পরে এটা আমি কিভাবে করবো, প্রিন্ট করবো নাকি মোবাইলে নিয়ে এসে স্ক্যান দেখাবো, অনেকে বুঝতে পারেনি। সো এইটা কিন্তু এই বিপিএল অভ্যস্ত হয়ে গেছে। সো আমি মনে করি এরপরের যে খেলাগুলো হবে, দর্শকের যে বিড়ম্বনাটা ছিল টিকিটিং এর ক্ষেত্রে, এটা আসলে সলভ হয়ে যাবে এর মধ্যেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। কালকে চিটাগং পর্বের খেলা শুরু হচ্ছে, বেস্ট অফ লাক ফর দ্য টিম। আর আই এম ভেরি মাচ অনার্ড যে আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। আপনার সাথে আবারও আমাদের বিপিএলের অন্য কোনো শোয়ে দেখা হয়ে যাবে। ধন্যবাদ এই টিভিকেও, ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আজকে এ পর্যন্তই। বিপিএলের উন্মাদনা বজায় থাকুক, আর খেলার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন একুশের পর্দায়।